আমরা করছিলাম অ্যাকাউন্টিং ফর ব্যাড ডেটস। গত ক্লাসে আমরা দেখেছিলাম টি অ্যাকাউন্ট রিলেটেড অঙ্ক। আজকে দেখব এজিং শিডিউল। এজিং শিডিউল বলতে বোঝায় আপনাকে বিভিন্ন টাইম হিসেবে আপনাকে রিসিভেবল গুলো দেওয়া থাকবে। এজ বলতে হচ্ছে সেটা হচ্ছে সময়কে বোঝায়। তো কাজে আপনাকে বিভিন্ন সময় হিসেবে দেওয়া থাকবে যে আপনি এক মাসে কত টাকা পাওনা হইলেন বা 2 মাসে, এভাবে বিভিন্ন টাইম পিরিয়ড হিসেবে দেওয়া থাকবে। এটা হচ্ছে এজিং শিডিউল। তো প্রবলেম 4 দেখেন। গ্রিন লিমিটেড হ্যাজ অ্যাকাউন্টস রিসিভেবল অফ টাকা 3,70,000 and an unadjusted credit balance in its allowance for doubtful accounts of টাকা 8,800 at March 31। তো গ্রিন লিমিটেড এর অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া রয়েছে 3,70,000 টাকা এবং আনঅ্যাডজাস্টেড ক্রেডিট ব্যালেন্স ইন ইটস অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এটা ক্রেডিট ব্যালেন্স দেওয়া রয়েছে 8,800 টাকা। এটা আনঅ্যাডজাস্টেড। আনঅ্যাডজাস্টেড মানে এটা অ্যাকচুয়াল হিসাব না, একটা আনুমানিক হিসাব করে নির্ণয় করা হয়েছে 8,800, এটা অ্যাকচুয়াল হিসাব না। দ্য কোম্পানিজ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড পার্সেন্টেজ এস্টিমেটস অফ ইটস আনকালেক্টেবল অ্যাকাউন্টস আর এস ফলোস। তো প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস রিসিভেবল এবং কতটুকু তারা কত পার্সেন্ট টাকা নাও পেতে পারে, তো সেটার নিচে দেওয়া রয়েছে। আনকালেক্টেবল বলতে বোঝায় যে টাকাটা আপনি নাও আদায় করতে পারেন। তো এখানে দেখেন দেওয়া রয়েছে নাম্বার অফ ডেজ আউটস্ট্যান্ডিং। তার মানে আপনি যে পাওনা হইলেন কতদিন হয়ে গেল সেই সময়টা দেওয়া রয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া রয়েছে, আর এস্টিমেটেড পার্সেন্টেজ অফ আনকালেক্টেবল, আপনি না পাওয়ার পার্সেন্টেজ কতটুকু, যে সম্ভাবনা কতটুকু, আপনি কত পার্সেন্ট টাকা নাও কালেকশন করতে পারেন। 0 থেকে 30 দিন আপনি 2,60,000 টাকা পাওনা হলেন, এর মধ্যে 2% টাকা নাও পেতে পারেন। আবার 31 থেকে 60 দিনে 50,400 টাকা পাওনা হলেন, এর মধ্যে 10% টাকা নাও পেতে পারেন। তো এইভাবে দেওয়া রয়েছে। আপনাকে এতে বলা রয়েছে প্রিপেয়ার অ্যান এজিং শিডিউল টু ডিটারমাইন দ্য টোটাল এস্টিমেটেড আনকালেক্টেবল এট মার্চ 31। তো আপনি একটা এজিং শিডিউল তৈরি করেন যে টোটাল আনকালেক্টেবল অ্যামাউন্টটা নির্ণয় করার জন্য, যে আপনি কত টাকা নাও পেতে পারেন সেটা নির্ণয় করার জন্য একটা এজিং শিডিউল করেন। তো শিডিউল বলতে বোঝায় আমরা টেবিলের মাধ্যমে অঙ্ক করি, তো এটাকে বলে শিডিউল। আর এজ বলতে বোঝায় টাইম পিরিয়ড, তার মানে আপনি টাইম পিরিয়ড আকারে অঙ্ক করবেন টেবিলের মাধ্যমে। তো আমরা দেখেন এই জন্য একটা টেবিল আঁকলাম। নাম্বার অফ ডেজ আউটস্ট্যান্ডিং, তো আমরা যে টাকা পাওনা হইলাম কতটুকু সময় সেটা এখানে উল্লেখ করা হলো, যেহেতু এজিং শিডিউল এজ গুলাকে উল্লেখ করা হলো। অ্যাকাউন্টস রিসিভেবল, যে 30 দিনের মধ্যে কত টাকা পাওনা হইলাম, 60 দিনের মধ্যে কত টাকা, তো এগুলো আমরা প্রশ্ন দেখে দেখে বসালাম। যে প্রশ্ন দেখে দেখে বসালাম। তারপর হচ্ছে আনকালেক্টেবল যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে সেটা বসালাম। আমাদেরকে বের করতে হবে এস্টিমেটেড আনকালেক্টেবল মানে কত টাকা আমরা নাও পেতে পারি। তো আমরা 30 দিনে পাওনা হলাম 2,60,000 টাকা, এর মধ্যে 2% টাকা আমরা নাও পেতে পারি। তার মানে এখানে টোটাল কত নাও পেতে পারি, 2,60,000 পূরণ 2%, তার মানে 5,200 টাকা। এক্ষেত্রে আমরা 5,200 টাকা তার মানে নাও পেতে পারি। আবার 31 থেকে 60 দিনের মধ্যে পাওনা হলাম 50,400 টাকা, এর মধ্যে 10% টাকা নাও পেতে পারি। তার মানে 10% দ্বারা গুণ করলে আমরা পাই 5,040 টাকা নাও পেতে পারি। একইভাবে 61 থেকে 90 দিনের মধ্যে পাওনা হলাম 34,000 টাকা, এর মধ্যে নাও পেতে পারি 30% টাকা, তো গুণ করলে হচ্ছে 10,200। তারপর হচ্ছে ওভার 90 মানে 90 দিনের বেশি সময়ের মধ্যে পাওনা হইলাম 25,600, এর মধ্যে 50% টাকা নাও পেতে পারি, তার মানে 12,800 টাকা। তো আমরা টোটাল যোগ করলে পেলাম 33,240 টাকা, এই টাকাটা আমরা নাও পেতে পারি। এটি আপনাকে নির্ণয় করতে বললো যে আমরা তার মানে কত টাকা নাও পেতে পারি, 33,240 টাকা। বিতে বলা রয়েছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি এট মার্চ 31 টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স। আপনি ব্যাড ডেট এক্সপেন্সকে এন্ট্রি করার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দেন। তো অ্যাডজাস্টিং এন্ট্রি কি করবেন, এখানে দেখেন প্রশ্নে বলা রয়েছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট
এটা ক্রেডিট করা রয়েছে 8,800 টাকা, একটা আনুমানিক হিসাব অনুযায়ী। এটা আনঅ্যাডজাস্টেড, আনঅ্যাডজাস্টেড মানে এটা অ্যাকচুয়াল ফিগার না, এটা পরিবর্তন হতে পারে। আপনি যতক্ষণ এই আনকালেক্টেবল অ্যাকাউন্ট হিসাব করলেন, তো ততদিন পর্যন্ত আপনার কাছে যে হিসাব ছিল সেটার উপর আপনি 8,800 টাকা নির্ণয় হলো, মানে এটা অ্যাকচুয়াল। এই আমরা তো অঙ্ক করছি মার্চ 31, তো আপনি এই মার্চ 31 তারিখে অ্যাকচুয়ালি কত টাকা আনকালেক্টেবল, সেটা আপনি এটা অ্যাকচুয়াল ফিগারটা নির্ণয় করেন নাই, এটা হচ্ছে একটা আনুমানিক হিসাব, তাই এটাকে আনঅ্যাডজাস্টেড বলা হয়। এখন আমরা এটার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। আমরা অ্যাকচুয়াল ফিগার পেলাম কত, 33,240 টাকা। দেখেন আমরা ক্যালকুলেশন করে পেলাম আমাদের আনকালেক্টেবল অ্যামাউন্ট হচ্ছে 33,240 টাকা, কিন্তু আমরা আনুমানিক হিসাব করেছিলাম 8,800 টাকা, এটা ক্রেডিট করা ছিল। তো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তো আমরা নতুন করে যেটা পেলাম 33,240 এটা হচ্ছে ক্রেডিট। তা আপনি আগে ক্রেডিট করেছিলেন 8,800 টাকা, এখন আপনি কম ক্রেডিট করেছিলেন, তার মানে 24,440 টাকা আপনি কম ক্রেডিট করেছিলেন। কারণ আপনার ক্রেডিট হওয়ার কথা ছিল 33,240, আপনি ক্রেডিট করে রেখেছিলেন 8,800, তার মানে কত কম ক্রেডিট করলেন, 24,440। তো এখন এই টাকাটা ক্রেডিট করে দেন। তাই দেখেন আমরা ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করলাম 24,440, আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট করলাম 24,440। তো এখন আপনি 24,440 টাকা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট করলেন, আর আগে ক্রেডিট করে রেখেছিলেন 8,800। তো আমরা জানি ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়, তো এই দুইটাকে যোগ করলে দেখেন 33,240 টাকা হয়। তার মানে এখন আমাদের অ্যাকচুয়াল ফিগারটা তাহলে বের হয়ে যায়। তো এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, যে আপনি যতটুকু কম এন্ট্রি করেছিলেন সেটা এখন এন্ট্রি করে দিবেন, অথবা আপনি যদি বেশি এন্ট্রি করে থাকতেন এখন সেটাকে কমায় দিতেন, ক্রেডিটটাকে ডেবিট করে দিতেন, ডেবিটটাকে ক্রেডিট করে দিতেন। তারপরে সিতে বলা রয়েছে হোয়াট ইজ দ্য নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ দ্য রিসিভেবল এট মার্চ 31। তো মার্চ 31 তারিখে নেট রিয়েলাইজেবল ভ্যালু কত রিসিভেবলের, তার মানে আপনি প্রকৃতপক্ষে কতটুকু টাকা এখন পাওনা রইলেন এটা নির্ণয় করবেন। আমাদের টোটাল রিসিভেবল কত ছিল, 3,70,000 টাকা। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল কত, 3,70,000 টাকা, এটা ছিল টোটাল রিসিভেবল। এখন আমরা কতটুকু টাকা নাও পেতে পারি, এই যে 33,240 টাকা যেটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম, 33,240 টাকা আমরা নাও পেতে পারি। তো এটা আমরা মাইনাস করে দিব। আমরা পাওনা ছিলাম 3,70,000, এর মধ্যে 33,240 টাকা নাও পেতে পারি। তো এটা মাইনাস করে দিলে আমাদের নেট রিয়েলাইজেবল ভ্যালু বা নেট অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 3,36,760 টাকা। তার মানে এই টাকা আমরা মানে অবশ্যই পাবো, সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের। আমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে 3,36,760 টাকা। তো অঙ্কটা দেখবেন। প্রবলেম 4, প্রবলেম 5 দেখেন। The following represent selected information taken from a company's aging schedule to estimate uncollectible accounts receivable at year end. তো নিচে তথ্যগুলো আপনাকে দেওয়া রয়েছে, নাম্বার অফ ডেজ আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল আনকালেক্টেবল পার্সেন্টেজ, এগুলো দেওয়া রয়েছে। 1 নম্বরে বলা রয়েছে এতে ক্যালকুলেট দ্য টোটাল এস্টিমেটেড ব্যাড ডেটস অন দ্য অ্যাবভ ইনফরমেশন। উপরের তথ্যগুলো থেকে ব্যাড ডেপ্টের পরিমাণ নির্ণয় করেন। ওই যে ব্যাড ডেট মানে কত টাকা আমরা, তার মানে কত টাকা আমরা পাবো না সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে আপনি 30 দিনের মধ্যে পাওনা হলেন 2,20,000, তো এটার 1% টাকা নাও পেতে পারেন, তো 1% দ্বারা গুণ করলে আমরা পাবো কতটুকু টাকা পাবো না। আবার এখানে 60 দিনের মধ্যে পাওনা হলে 90,000 টাকা, এর মধ্যে 4% নাও পেতে পারেন, এটা দ্বারা গুণ করলে পাবো কত টাকা পাবো না। তো এইভাবে আমরা সবগুলা নির্ণয় করব। তো দেখেন তাহলে আমরা পেলাম ব্যাড ডেট কত, 10,100 টাকা। আপনাকে যদি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট নির্ণয় করতে বলে যা করবেন, ব্যাড ডেট বললো তাই করবেন। কারণ কি, ওই যে আমরা যখন জার্নাল করি
জার্নালে কি ডেবিট হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স, ক্রেডিট হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট দেখেন ক্রেডিট, যা হয় ডেবিটও কিন্তু তা ব্যাড ডেট এক্সপেন্স। তো আপনাকে ব্যাড ডেট এক্সপেন্সও বের করতে বলতে পারে, অথবা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট বলতে পারে, অঙ্ক কিন্তু একই। তাহলে আমাদের ব্যাড ডেট এক্সপেন্স বের হলো 10,100 টাকা, এটা হচ্ছে এই রিকোয়ারমেন্টের অ্যান্সার। বিতে বলা রয়েছে প্রিপেয়ার দ্য ইয়ার ইন অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ব্যাড ডেটস ইউজিং দ্য এস্ট আনকালেক্টেবল অ্যাকাউন্টস রিসিভেবল ডিটারমাইন্ড ইন এ। আপনি যে এতে যে ব্যাড ডেট নির্ণয় করলেন, তো এখন সেটা সাহায্যে আপনি অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেন, বছর শেষে যে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে সেটা দেন। অ্যাজিউম দ্য কারেন্ট ব্যালেন্স ইন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ইজ 8,000 টাকা in addition to above calculated amount that has not been accounted for। ধরে নেন আপনার যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট আপনি যেটা নির্ণয় করলেন, তো সেটা আরো 8,000 টাকা বেশি হবে। মানে আপনার ক্যালকুলেশনে যেটা বের হলো তার থেকে আরো 8,000 টাকা বেশি হবে, যে এই 8,000 টাকা আপনি অ্যাকাউন্টেড ফর করেন নাই, মানে এন্ট্রি দেন নাই। তার মানে আপনার আরো আগের 8,000 টাকা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট রয়েছে, যেটা আপনি এখনো জার্নাল এন্ট্রি করেন নাই। তাহলে আমরা কি করব, আমাদের নতুন করে বের হইলো 10,100, আর আগের ছিল 8,000 অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, যেটা আমরা এখনো জার্নাল এন্ট্রি করি নাই। তার মানে এখন করব, তার মানে এখন নতুন হচ্ছে 10,100 আর আগের হচ্ছে 8,000, টোটাল হচ্ছে 18,100। তো আমরা এই 18,100 টাকা জার্নাল এন্ট্রি করব, যেহেতু আগে 8,000 টাকা ছিল সেটা জার্নাল করি নাই, এখন এটা একসাথে জার্নাল করে দিব। তো ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, 18,100 টাকা। সিতে বলা রয়েছে দ্য কোম্পানি কালেক্টস টাকা 5,000 সাবসিকুয়েন্টলি অন এ স্পেসিফিক অ্যাকাউন্ট দ্যাট হ্যাড প্রিভিয়াসলি বিন ডিটারমাইন্ড টু বি আনকালেক্টেবল। তো যেটা আপনি পূর্বে বিবেচনা করেছিলেন টাকা পাবেন না, তার থেকে আপনি 5,000 টাকা পরবর্তীতে পেলেন। মানে একজন কাস্টমার আপনাকে 5,000 টাকা দেয় নাই, তো আপনি ধরেছিলেন সেই টাকাটা পরিশোধ করবে না, পরবর্তীতে দিল। তো এটা আমরা কি করি, ওই যে যখন আমরা বিবেচনা করেছিলাম টাকাটা পাবো না, আমরা তো রাইট অফ করেছিলাম, হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো এখন যেহেতু টাকাটা পেলাম, আগে আমরা আবার নতুন করে রিসিভেবল তৈরি করব, তারপর আমরা কালেকশনের জার্নাল এন্ট্রিটা দেখাবো। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ নেসেসারি টু রিস্টোর দ্য অ্যাকাউন্ট অ্যান্ড রেকর্ড দ্য ক্যাশ কালেকশন। আপনি অ্যাকাউন্ট রিস্টোরের জার্নালটা দেন। অ্যাকাউন্ট রিস্টোরের জার্নাল মানে আপনি তো অ্যাকাউন্টটাকে ডিলিট করে ফেলেছিলেন, হিসাব থেকে বাদ দিয়েছিলেন, এখন নতুন করে আবার অ্যাকাউন্টটা তো তৈরি করবেন, তো এটাকে বলে রিস্টোর করা, যে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসা। আর আপনি যে তারপরে ক্যাশ কালেকশন করলেন সেটা জার্নাল দেন, তো এই দুইটা জার্নাল দিতে বললো। তাই দেখেন আমরা ওই যে আগে রিসিভেবলটা তৈরি করছি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করলাম 5,000 টাকা, আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা, মানে আমরা এটা রিস্টোর করলাম। তো রাইট অফ করেছিলাম যে হিসাব থেকে বাদ দিয়েছিলাম, নতুন করে আবার রিসিভেবলটা তৈরি করলাম। তো এখন আমরা কালেকশনটা দেখাবো, ক্যাশ ডেবিট 5,000 টাকা আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 5,000 টাকা। তারপর ডিতে দেখেন কমেন্টস অন হাউ ইউর অ্যান্সার টু A to C would change if the company used 3% of total accounts receivable rather than aging the accounts receivable। আমরা যে এ থেকে সি পর্যন্ত সমাধান করলাম, তো বলা রয়েছে এই এ থেকে সি পর্যন্ত আপনার অ্যান্সার কিভাবে পরিবর্তন হবে যদি কোম্পানি এজিং শিডিউল ফলো না করে রিসিভেবলের 3% তারা ব্যাড ডেট হিসাব করে বা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হিসাব করে। আমরা তো এতক্ষণ করলাম এজিং শিডিউল পদ্ধতিতে। তো যদি কোম্পানি যদি এজিং শিডিউল ফলো না করে যদি রিসিভেবলের 3% তারা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট বা ব্যাড ডেট বিবেচনা করে, তাহলে আপনার এ বি সি রেজাল্ট কিভাবে পরিবর্তন হবে। If the company use 3% of total accounts receivable rather than aging the accounts receivable, the bad debt expense adjustment would be টাকা 19,250। যদি কোম্পানি এজিং শিডিউল ফলো না করে ব্যাড ওই যে ব্যাড ডেট হিসাব করে রিসিভেবলের 3%, তাহলে তাহলে ব্যাড ডেট এক্সপেন্সের
অ্যাডজাস্টমেন্টটা হবে 19,250। এই যে এখানে ব্যাড ডেট এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট কত হলো? 18,100। তো বলা রয়েছে এটা তাহলে হবে 19,250 টাকা। কিভাবে হবে দেখাচ্ছি, যে এটা তাহলে হবে 19,250 কিভাবে। তারা তো তাহলে টোটাল রিসিভেবলের 3% বিবেচনা করে ব্যাড ডেট, তো টোটাল রিসিভেবল কত? 3,75,000 টাকা। এটার 3% হিসাব করেন। তো 3,75,000 পূরণ 3%, তার মানে হয় 95,250 টাকা। কি? না, দেখি, হয় নাই। 3,75,000 পূরণ 3%, তাহলে 11,250 টাকা। দেখেন 11,250 টাকা হয়। আর আমাদের আগের রয়েছিল কত, যেটা আপনি ওই যে জার্নাল এন্ট্রি করেন নাই, 8,000 টাকা ছিল। আগের ব্যাড ডেট ছিল 8,000 টাকা, যেটা আপনি এন্ট্রি করেন নাই। আর এখন নতুন করে হলো 11,250, তার মানে যোগ করলে হয় 19,250। তার মানে এই, আমরা যদি রিসিভেবলের 3%কে ব্যাড ডেট বিবেচনা করি, তাহলে আমাদের এই ব্যাড ডেট এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট হবে 19,250। আর আপনি এটাও বলতে পারেন এখানে তো 10,100 হলো এজিং শিডিউল পদ্ধতিতে, তো আমরা যদি এজিং শিডিউল ফলো না করে রিসিভেবলের 3%কে বিবেচনা করি ব্যাড ডেট, তাহলে এই টাকাটার পরিমাণ হবে 11,250। তাহলে এটা হবে 11,250, তাহলে 10,100 না হয়ে 11,250 হবে। আর ব্যাড ডেট এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট হবে 19,250। The rest of the entries would be the same as they were when aging the accounts receivable. তো বলা রয়েছে বাকি এন্ট্রিগুলা একই হবে, তো ওগুলা পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ এখানে তো হচ্ছে আপনি 5,000 টাকা রিসিভ করলেন, তো 5,000 টাকা রিসিভ করলেন সেটা এজিং পদ্ধতি তো যা, আপনার ওই রিসিভেবলের 3% পদ্ধতি তো তা। আপনি রিসিভ করলেন 5,000 টাকা, তো এটা তো আর রিসিভেবল ওই এজিং শিডিউলও যা হবে, মানে আপনি তো পেলেন 5,000 টাকাই পেলেন, তো এজিং ফলো করলে আপনি পেলেন 5,000 টাকা। আপনি যদি রিসিভেবলের 3%ও কনসিডার করেন তবু পেলেন কত? 5,000 টাকা পেলেন, তো এটা কোনো পরিবর্তন হবে না। তো এই হচ্ছে অঙ্কটা, দেখে রাখবেন। প্রবলেম 5। প্রবলেম 6 একই, পার্থক্য হচ্ছে এখানে আপনাকে 5 বছরের পার্সেন্টেজ দেওয়া রয়েছে আনকালেক্টেবল অ্যাকাউন্টের। আমরা আরেকটু আগে যে অঙ্কগুলো করেছিলাম আনকালেক্টেবল পার্সেন্টেজ দেওয়া ছিল 1 বছরের, যে আপনি যেই বছরের অঙ্ক করছেন সেই বছরের পার্সেন্টেজ দেওয়া ছিল, যে কোন মাসে কত পার্সেন্ট পাবেন না, তো আমরা এটাই অঙ্কে ব্যবহার করলাম। কিন্তু 6 নম্বর অঙ্ক হচ্ছে আপনাকে 5 বছরের পার্সেন্টেজ দেওয়া রয়েছে। যেমন 19 সালে আপনি কতটুকু পাবেন না, এই যে 30 দিনের মধ্যে 4% টাকা পাবেন না, 31 থেকে 60 দিনে 9% পাবেন না, 61 থেকে 90 দিনে 15% পাবেন না। আবার 20 সালে দেওয়া রয়েছে 30 দিনের মধ্যে 5% পাবেন না, 31 থেকে 60 দিনে 8% পাবেন না, তো এইভাবে আনকালেক্টেবল পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তো অঙ্ক কিন্তু একই, শুধু আমরা পার্থক্য কি করব, এই সবগুলাকে যোগ করব, যে 5 বছরের আপনার পার্সেন্টেজ দেওয়া রয়েছে সেগুলো যোগ করব, তাহলে আমরা পেলাম টোটাল। তো এখন এটাকে 5 বছর দ্বারা ভাগ করব, মানে আমরা এভারেজ পার্সেন্টেজটা নির্ণয় করে নিব। যেহেতু আপনাকে 5 বছরের আনকালেক্টেবল পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তো এই 5 বছরেরটাকে যোগ করে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে পাবো এভারেজ আনকালেক্টেবল পার্সেন্টেজ, তো ওইটাকে অঙ্কে ব্যবহার করব। তাই দেখেন ওই 5 বছরেরটাকে যোগ করলাম, যোগ করে 5 দ্বারা ভাগ করলাম, তাহলে পেলাম এভারেজ আনকালেক্টেবল পার্সেন্টেজ। এখন আমরা এটাই বিবেচনা করব। এই যে দেখেন 30 দিনের মধ্যে 6%, তো 6% ইউজ করলাম, যে আমরা 6% টাকা নাও পেতে পারি। 2 মাসের মধ্যে 9%, 3 মাসের মধ্যে 14%, তো ওগুলোই বসালাম। বাকি অঙ্ক হচ্ছে একই, তো দেখে রাখবেন। তার মানে প্রবলেম 4, 5, 6 তিনোটাই দেখবেন।
নম্বরটা দেখেন, an accountant of Surat company reported more information appended below on the collection. ও মোট কথা আপনি এখানে অ্যাকাউন্টস রিসিভেবল সম্পর্কিত নিচে তথ্যগুলো দেওয়া রয়েছে। অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স হচ্ছে মে 31, 2025 সালে 7 লক্ষ টাকা। দ্য কন্ডিশন অফ ব্যালেন্স ইন টার্ম অফ এজ অ্যান্ড প্রবাবিলিটি অফ কালেকশন। তো আপনাকে টোটাল রিসিভেবল দেওয়া রয়েছে 7 লক্ষ টাকা। তো এজ ক্যাটাগরি দেওয়া রয়েছে আর কালেকশনের পার্সেন্টেজ দেওয়া রয়েছে। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাড এ ক্রেডিট ব্যালেন্স অফ টাকা 14,750 এট জুন 1, 2024। তো জুন 1, 2024 সালে আপনাকে দেওয়া রয়েছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স এত টাকা। তার মানে এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স। ওই যে আমরা অঙ্ক করব কত, মে 31, 2025। তো এটার 1 বছর আগে বিবেচনা করলে তার মানে হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে বছর শুরু হলো, মে 31 তারিখে বছর শেষ হলো। তার মানে বছর শুরুতে 14,750 টাকা ছিল অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স। এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স দেওয়া রয়েছে। সুরত হ্যাজ recorded necessary journal entry for bad debts expense accrued during the current fiscal year based on the assumption that 4.50% of gross credit sales will be uncollectible. তো তারা যে জার্নাল এন্ট্রি দেওয়ার দরকার ছিল সেই জার্নাল এন্ট্রি গুলা দিল, যে তারা বিবেচনা করলো যে তারা যে বাকিতে যে সেল করলো, গ্রস ক্রেডিট সেল, বাকিতে যতটুকু সেল করলো তার 4.5% টাকা পাবে না। এটা তারা বিবেচনা করলো। তার মানে তারা ব্যাড ডেট বা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট তারা বিবেচনা করলো টোটাল ক্রেডিট সেলের 4.5%। টোটাল গ্রস ক্রেডিট সেল ফর দ্য 2024-25 ফিসকাল ইয়ার অ্যামাউন্টেড অফ টাকা 14,50,000। তো ওই বছর টোটাল ক্রেডিট সেল ছিল 14,50,000 টাকা। রাইট অফ ব্যাড ডেটস ডিউরিং দ্য কারেন্ট ফিসকাল ইয়ার টোটাল টাকা 51,000। তো ব্যাড ডেটকে রাইট অফ করা হলো 51,000 টাকা, মানে হিসাব থেকে বাদ হলো 51,000 টাকা। তো আপনাকে বলা হয়েছে প্রিপেয়ার অ্যান অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাজিং শিডিউল ফর সুরত কোম্পানি ইউজিং দ্য এস ক্যাটাগরি। তো আপনি অ্যাজিং শিডিউল তৈরি করেন। কি কি নির্ণয় করবেন? 1 নম্বরে বলা রয়েছে এস্টিমেটেড অ্যামাউন্ট দ্যাট ইজ আনকালেক্টেবল। মোট কথা আপনি আনকালেক্টেবল অ্যামাউন্ট বের করবেন। আর 2 নম্বরে বলা রয়েছে অ্যামাউন্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল আউটস্ট্যান্ডিং, আর কতটুকু অ্যাকাউন্টস রিসিভেবল বাকি রয়েছে, মানে নেট অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে বের করবেন কি, এখানে একটা হচ্ছে আনকালেক্টেবল অ্যামাউন্ট বের করবেন আর একটা নেট অ্যাকাউন্টস রিসিভেবল, মানে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আনকালেক্টেবলটা মাইনাস করলে আমরা যে নেট পাই সেটা। তো এই 1 আর 2 দেওয়া রয়েছে এর মধ্যে, মানে এর দুইটা সাব পয়েন্ট 1 আর 2, তাই আমরা এটাকে একসাথে নির্ণয় করলাম। দেখেন এক টেবিলেই করলাম 1, 2, যেহেতু এটা এর রিকোয়ারমেন্টের অংশ, একই সাথে অংশ, তাই আমরা একই টেবিলে করলাম। তো যে এস ক্যাটাগরি দেওয়া রয়েছে নট ইয়েট ডিউ, মানে এখনো আপনি পাওনা হন নাই, মানে ধরেন মাত্র পাওনা হইলেন, মানে এখনো একদিনও যায় নাই। তারপর হচ্ছে লেস দেন 30 ডেজ, 30 দিনের মধ্যে পাওনা হইলেন। তো এইভাবে আপনাকে দেওয়া রয়েছে। টোটাল দেওয়া ছিল কত, 7 লক্ষ টাকা রিসিভেবল। তো নট ইয়েট ডিউ, এখনো মানে বকেয়া হয় নাই 62% টাকা। তো 7 লক্ষের 62% আমরা বসালাম 4,34,000। আবার 30 দিনের মধ্যে পাওনা হইলেন 20% টাকা, তো 7 লক্ষের 20% বসালাম 1,40,000। তো এভাবে আমরা কত দিনের মধ্যে কত টাকা পাওনা হইলেন এভাবে আমরা বের করে বসাই দিলাম। আগের অঙ্কগুলোতে আপনাকে বের করে দেওয়া ছিল, এই অঙ্কে বের করা নাই, তো আমরা এভাবে বের করে বসালাম। তারপরে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে প্রবাবিলিটি অফ কালেকশন, পাওয়ার সম্ভাবনা। তো আমরা করব কি, প্রবাবিলিটি অফ আনকালেক্টেবল, মানে আমরা আমরা তো নির্ণয় করব আনকালেক্টেবল অ্যামাউন্ট নির্ণয় করব, যে টাকাটা নাও পেতে পারি। তো এখানে দেওয়া রয়েছে পাওয়ার সম্ভাবনা। পাওয়ার সম্ভাবনা এখানে হচ্ছে 98%, তার মানে 2% টাকা নাও পেতে পারেন। আবার পরেরটা রয়েছে 96% টাকা পেতে পারেন, তার মানে 4% টাকা নাও পেতে পারেন। তো আমরা আনকালেক্টেবল পার্সেন্টেজটা বসাবো। প্রশ্ন যদি কালেকশন পার্সেন্টেজ দেওয়া থাকে আপনি এটাকে আনকালেক্টেবলে কনভার্ট করে নেবেন। আগের অঙ্কগুলাতে আনকালেক্টেবলই দেওয়া ছিল, তাই কনভার্ট করতে হয়নি। দেখেন আগের অঙ্কগুলাতে দেওয়া ছিল আনকালেক্টেবল পার্সেন্টেজ,
তাই এটাকে ওইভাবে রাখলাম। আর এখন দেওয়া রয়েছে কালেক্টিবল পার্সেন্টেজ। তো আপনি 98% টাকা পাবেন মানে 2% পাবেন না, তো আমরা ওইভাবে আনকালেক্টিবল নির্ণয় করে নিলাম। তো এখন বসালাম, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবলকে আনকালেক্টিবল পার্সেন্টেজ দ্বারা গুণ করে আমরা পেলাম আনকালেক্টিবল অ্যামাউন্ট। তো এই গেল প্রথমটার অ্যান্সার। তারপরে দ্বিতীয়টাতে বলা রয়েছে কতটুকু এখন অ্যাকাউন্টস রিসিভেবল বকেয়া রয়েছে তলে, তার মানে আপনার নেট অ্যাকাউন্টস রিসিভেবল কত। তো আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 4,34,000, এর মধ্যে আপনি নাও পেতে পারেন 8,680। তো 4,34,000 থেকে 8,680 মাইনাস করেন, তার মানে হচ্ছে 4,25,320। এইভাবে আমরা নির্ণয় করলাম যে নেট অ্যাকাউন্টস রিসিভেবল। বিতে বলা রয়েছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ দ্য ইয়ার ইন অ্যাডজাস্টমেন্ট নেসেসারি টু ব্রিং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট টু দ্য ব্যালেন্স ইন্ডিকেটেড বাই অ্যাজ অ্যানালাইসিস। আপনি অ্যাজ অ্যানালাইসিস মানে অ্যাজিং শিডিউলের মাধ্যমে যে আনকালেক্টেবল অ্যামাউন্ট নির্ণয় করলেন, তো সেটা আপনি প্রয়োজনীয় অ্যাডজাস্টিং এন্ট্রি দেন। দেন প্রিপেয়ার দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি, তারপরে সেটা জার্নাল করেন। প্রথমে আপনি কত টাকা অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা নির্ণয় করেন। আপনি তো আরেকটু আগে প্রশ্নে দেওয়া রয়েছিল টোটাল ক্রেডিট সেলের 4.5% আপনারা বিবেচনা করেছিলেন পাবেন না, মানে অ্যালাউন্স বিবেচনা করেছিলেন টোটাল সেলের 4.5%। আর এখন আপনি এজিং শিডিউলের মাধ্যমে নির্ণয় করলেন কত টাকা পাবেন না। তো বললে এখন এটাকে আপনি, তার মানে কত টাকা আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর সেই অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেন। তো আমরা দেখি আগে কত টাকা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমাদের বিগিনিং ব্যালেন্স দেওয়া ছিল 14,750 টাকা। আর নতুন করে আমাদের অ্যালাউন্স হলো কত, আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট বিগিনিং ব্যালেন্স ছিল 14,750, আর নতুন করে অ্যালাউন্স হলো 65,250। কিভাবে, ওই যে আমরা প্রশ্ন বলা ছিল টোটাল সেলে 4.5% আপনি বিবেচনা করেছিলেন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এই যে গ্রস ক্রেডিট সেলের, তো আপনি গ্রস সেল করলেন কত, 14,50,000। তো 14,50,000-এর 4.5% আপনি বিবেচনা করলেন নাও পেতে পারেন, তাই এটা হচ্ছে নিউ প্রভিশন বা নতুন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তার মানে রাইট অফ করার আগে আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কত ছিল, 80,000 টাকা। বিগিনিং এর সাথে নতুনটা যোগ করলাম। প্রশ্নে বলা রয়েছে আপনি রাইট অফ করলেন 51,000 টাকা, আপনি হিসাব থেকে পর বাদ দিলেন 51,000, যে 51,000 পরে কনসিডার করলেন পাবেন না আর। তো দেখেন রাইট অফটা আমরা হিসাব থেকে বাদ দিলাম 51,000। তার মানে আমাদের কতটুকু ছিল অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, 29,000 টাকা। এই 29,000 টাকা কিভাবে আমরা নির্ণয় করলাম, ওই পার্সেন্টেজের মাধ্যমে, মানে এটা এজিং শিডিউল না। এই 29,000 টাকা আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট বের হলো কিভাবে, ওই যে পার্সেন্টেজের মাধ্যমে, যে টোটাল সেলে 4.5% টাকা তো আমরা বিবেচনা করি পাবো না সেইভাবে। আর আমাদের এজিং শিডিউলে বের হলো কত, 30,660। তার মানে ডিফারেন্স কত, 1,660। এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আপনি অ্যাডজাস্টমেন্ট করতে হবে 1,660 টাকা। মনে রাখবেন আমরা এজিং শিডিউলের সাপেক্ষে অ্যাডজাস্টমেন্ট করি, মানে এজিং শিডিউলটাতে কনভার্ট করি। ধরেন আপনি পার্সেন্টেজ পদ্ধতিতে নির্ণয় করলেন 40,000 টাকা পাবেন না, আর এজিং শিডিউলে বের হলো 50,000 টাকা পাবেন না। তো আমরা 50,000 টাকাটাকেই কনসিডার করব, কারণ এজিং শিডিউলটা হচ্ছে আধুনিক পদ্ধতি, তো এটাই বর্তমানে অ্যাপ্লাই করা হয়। তো আমরা এজিং শিডিউলের সাপেক্ষে অ্যাডজাস্ট করব। তার মানে আপনি আগে হিসাব করেছিলেন 40,000 টাকা পাবেন না, আর এজিং পদ্ধতিতে আসলো 50,000 টাকা পাবেন না। তার মানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর 10,000 টাকা, কারণ এজিংটা হচ্ছে আধুনিক পদ্ধতি আর ওই পার্সেন্টেজটা হচ্ছে পুরাতন পদ্ধতি। তো কোম্পানি আগে পার্সেন্টেজ পদ্ধতি ব্যবহার করতো, এখন হচ্ছে এজিং পদ্ধতি। তো কোম্পানি যখন পার্সেন্টেজ এর মাধ্যমে হিসাব করলো 40,000 টাকা পাবে না, তো সে তো সাথে সাথে সেটা জার্নাল করে রাখলো, কারণ কোম্পানি যখনই কোনো কিছু করে সেটা এন্ট্রি করে রাখে। তো কোম্পানি যখন পার্সেন্টেজের মাধ্যমে হিসাব করলো 40,000 পাবে না, সেটা জার্নাল করে রাখলো। এখন এজিং শিডিউল পদ্ধতিতে দেখলো 50,000 আসলে পাবে না, আরো 10,000 বাড়বে, তার মানে এখন আরো 10,000 টাকা আপনি জার্নাল করলেই টোটালটা হয়ে যাবে, আগে 40,000 আর এখন 10,000, টোটাল 50,000। তো আমরা এজিং এর সাপেক্ষে অ্যাডজাস্টমেন্টটা করি। তো আপনি দেখেন পার্সেন্টেজের মাধ্যমে আপনার নির্ণয় হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কত, 29,000, আর এজিং শিডিউলের মাধ্যমে 30,660। তার মানে আপনাকে 30,660 এইটার সাপেক্ষে কনভার্ট করতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে। তো আপনি যখন 29,000 বের হইলো পার্সেন্টেজ মাধ্যমে, সেটা তো জার্নাল এন্ট্রি করেছিলেন,
আর এখন বের হলো 30,660, তার মানে আর কতটুকু এন্ট্রি করলে হবে? 1,660 টাকা। তাহলে দেখেন 29,000 আগে করেছিলেন, আর এখন 1,660 করবেন, যোগ করলে হয় 30,660। তাহলে এজিং শিডিউলটা বের হয়। তার মানে আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে 1,660। তো বললো এখন এটার অ্যাডজাস্টিং এন্ট্রি দেন। তো ব্যাড ডেট, এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল এখন ক্রেডিট করলাম। প্রশ্ন যদি দেখতেন উল্টা বের হইতো, যদি দেখতেন ধরেন এখানে 29,000 বের না হয়ে বের হইতো এরকম 31,660, তার মানে আপনার পার্সেন্টেজ পদ্ধতিতে অ্যালাউন্স বের হলো 31,660, আর এজিং পদ্ধতিতে 30,660। তার মানে এজিং পদ্ধতিতে 1,000 টাকা কম। তার মানে আপনি পার্সেন্টেজ পদ্ধতিতে 1,000 টাকা বেশি জার্নাল এন্ট্রি দিলেন, এজিং শিডিউলে তো 1,000 টাকা কম আসলো, তার মানে এখন 1,000 টাকা কমাইতে হবে। তখন জার্নালটা কি হইতো, এটাকে বিপরীত করে দিতেন, অ্যালাউন্সটাকে ডেবিট করতেন 1,000 টাকা, আর ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট করতেন, ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট করতেন 1,000 টাকা। তাহলে জার্নালটা বিপরীত করতেন, ক্রেডিটটাকে ডেবিট আনতেন, ডেবিটটাকে ক্রেডিটে। মনে রাখবেন, আপনি যখন কমাতে হবে তখন অ্যালাউন্সটাকে ডেবিট আনবেন, কারণ অ্যালাউন্সের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, এটাকে কমাইতে হলে ডেবিটে নিয়ে আসতে হয়। আর বাড়াতে হলে ক্রেডিট করতে হয়, কারণ ক্রেডিট ক্রেডিট যোগ হয়, ডেবিট ক্রেডিট মাইনাস। তো আপনার যদি দেখেন প্রশ্নে এটাকে বাড়াতে হবে তাহলে অ্যালাউন্সটাকে ক্রেডিট করবেন, আর যদি দেখেন কমাতে হবে তাহলে অ্যালাউন্সটাকে ডেবিট করবেন। তো প্রবলেম এগুলা দেখবেন। এক্সারসাইজ থেকে এটা দেখেন, এক্সারসাইজ 8। এখানে দেওয়া রয়েছে ডিউরিং 2024 দ্য ফরেক্স কোম্পানিজ অ্যাকাউন্টস রিসিভেবল সাবসিডিয়ারি লেজার রিভিজ দ্য ফলোইং ইনফরমেশন। তো 24 সালে ফরেক্স কোম্পানির অ্যাকাউন্টস রিসিভেবল লেজার থেকে নিচে তথ্যগুলো পাওয়া গেল। কাস্টমার নেম, ইনভয়েস অ্যামাউন্ট, ইনভয়েস ডেট, মানে আপনি মিস্টার সুমন থেকে 5,000 টাকা পাওনা হইলেন নভেম্বরের 15 তারিখে 24 সালে। আবার মিস্টার বাবর থেকে 8,000 টাকা পাওনা হইলেন আগস্টের 20 তারিখ থেকে 24 সালে, এইভাবে দেওয়া রয়েছে। আর অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন এক্সপিরিয়েন্স ইন্ডিকেট দ্যাট লসেস হ্যাভ অকার্ড অ্যাজ ফলোস। তো কোম্পানির রিসিভেবল কালেকশন অভিজ্ঞতা থেকে দেখা গেলো এইভাবে তাদের লসগুলো হয়। লস হয় মানে কিছু, যে টাকাটা তারা কালেকশন করতে পারে না, সেটা এখানে দেওয়া রইলো পার্সেন্টেজ, কতটুকু টাকা তারা কালেকশন করতে পারে না। যেমন 30 দিনের মধ্যে 10% টাকা আনকালেক্টেবল থাকে, এই টাকাটা আদায় করতে পারে না। 31 থেকে 60 দিনের মধ্যে 20% টাকা আনকালেক্টেবল থাকে। তো এই হিসাবগুলো দেওয়া রয়েছে। দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ব্যালেন্স অন December 31, 2024 ওয়াজ টাকা 6,800 বিফোর অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্টের আগে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 6,800 টাকা। তার মানে এটা হচ্ছে, ধরেন আপনি আনুমানিক হিসাব করা, বা এটা পার্সেন্টেজের মাধ্যমে হিসাব করা, এজিং শিডিউলের মাধ্যমে এটা করা না। এটা হচ্ছে ধরেন পার্সেন্টেজের মাধ্যমে বা আনুমানিক হিসাব। তো এখন আমরা এজিং শিডিউল মাধ্যমে নির্ণয় করব। তো এতে বলা রয়েছে প্রিপেয়ার এন অ্যাকাউন্ট রিসিভেবল এজিং শিডিউল, আগে এজিং শিডিউল তৈরি করেন। এজিং শিডিউল তৈরি করবেন মানে আগের অঙ্কগুলোতে দেখেন আপনাকে এজিং শিডিউলটা করে দেওয়া ছিল। যেমন প্রবলেম 5-এ এখানে দেওয়া রয়েছে, এটাকে বলে এজিং শিডিউল, যে বিভিন্ন টাইম পিরিয়ড হিসেবে আপনার রিসিভেবল গুলাকে দেওয়া রয়েছে। যে আপনি 1 মাসের মধ্যে পাওনা হইলেন 2,20,000 টাকা, 2 মাসের মধ্যে পাওনা হইলেন 90,000 টাকা, 3 মাসের মধ্যে পাওনা হইলেন 40,000 টাকা। এভাবে এজিং শিডিউলটা দেওয়া রয়েছে, মানে টাইম পিরিয়ড অনুযায়ী আপনাকে রিসিভেবলটা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। আর এখন যে অঙ্কটা করছি এখানে দেওয়া নাই কত দিনে কত টাকা পাওনা হইলেন, তো এটাকে তৈরি করতে হবে। তো এই অঙ্কে দেখেন ওইভাবে দেওয়া নাই, তো আমরা এটাকে কিভাবে তৈরি করব? তো দেখেন আমরা তৈরি করছি, কাস্টমার নেম বসালাম, less than 30 days 31 থেকে 60 দিন, এই অ্যাজ গুলা কিভাবে বসালাম, প্রশ্নে দেওয়া রয়েছে, যেভাবে দেওয়া রয়েছে এভাবে বসাবেন। প্রশ্নে দেখেন এই যে অ্যাজ দেওয়া রয়েছে, less than 30 days 31 থেকে 60 দিন, 61 থেকে 90 দিন, more than 91 দিন। তো এই অ্যাজ গুলো আমরা বসালাম। এখন মিস্টার সুমন থেকে পাওনা হইলেন কবে? আমরা অঙ্ক করছি December 31, 2024-এ। মিস্টার সুমন থেকে পাওনা হইলেন November 15, 2024-এ। November 15 তারিখে পাওনা হইলেন, তার মানে December 31 তারিখ পর্যন্ত কতদিন হইলো? তার মানে দেখেন নভেম্বরে আর অবশিষ্ট রয়েছিল 15 দিন,
কারণ 15 তারিখে পাওনা হইলেন, 30 তারিখ পর্যন্ত আরো 15 দিন, আর ডিসেম্বর হচ্ছে 31 দিন, তাই টোটাল হচ্ছে 46 দিন। তার মানে সুমন থেকে যে পাওনা হইলেন 46 দিন হয়ে গেল, এটা কোনটার মধ্যে ঢুকবে? 31 থেকে 60 দিনে। এই যে 31 থেকে 60 দিনের মধ্যে যারা পাউন, কত টাকা পাওনা হইলেন, তার মানে আপনি 31 থেকে 60 দিনে পাওনা হইলেন এই যে 5,000 টাকা, এটা ওখানে বসবে। দেখেন এখানে বসালাম, 31 থেকে 60 দিনে 5,000 টাকা পাওনা হইলাম। আবার মিস্টার বাবর থেকে পাওনা হইলেন কবে? আগস্টের 20 তারিখে। তার মানে আর আগস্ট মাসে রয়েছে 10 দিন। আপনি একটা আনুমানিক হিসাব করে নেন, কোন মাস 31, কোন মাস 30, একেবারে অ্যাকচুয়াল না হিসাব করলেও হবে, আপনি 30 দিন করে হিসাব করলেও হবে। তো ধরেন আগস্টের আর রয়েছে 10 দিন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর 4 মাস, 4 মাসে 30 দিন করে 120 দিন, তার মানে টোটাল হচ্ছে 130 দিন। তার মানে বাবর থেকে পাওনা হইলেন 130 দিন হয়ে গেল। তো এটা কোন শিডিউলে ঢুকবে? মোর দেন 91 দিন। আপনি যদি এখানে বের হইতো ধরেন 91 দিন, তাহলে আপনি এটাকে ওই কোন মাস কতদিন সেভাবে হিসাব করতেন অ্যাকচুয়ালি। ধরেন ডিসেম্বর মাসে 31, তো নভেম্বর মাস ধরেন 30 দিন, এভাবে অ্যাকচুয়ালি হিসাব করতেন। কারণ 91 দিন এর একদিন কমে গেলে 90 দিন হয়ে গেলে আগের শিডিউলে যেত। এটা যদি 90 দিন হতো তাহলে 61 থেকে 90 দিনে যেত। আর এটা যদি 91 দিন, 92 দিন হয়, তাহলে এগুলো হবে মোর দেন 91 দিন এরকম। এটা এরকম করে দেন মোর দেন 90 ডেজ। তার মানে এই, এখানে আমরা পেলাম কত? 130 দিন। তার মানে এটা যাবে কত? মোর দেন 91 দিন এই শিডিউলের মধ্যে যাবে। তো দেন আমরা বসালাম মোর দেন 91 দিন, 8,000 টাকা। তারপর আবার জয়নাল থেকে পাওনা হইলেন ডিসেম্বর 10 তারিখে, তার মানে ডিসেম্বর 31 তারিখের হতে মানে আর কতদিন অবশিষ্ট ছিল? তার মানে 21 দিন। 21 দিন আগে পাওনা হইলেন, ডিসেম্বর 10 তারিখে পাওনা হইলেন, এখন ডিসেম্বর 31 তারিখ, 21 দিন আগে পাওনা হইলেন, তো এটা ঢুকবে লেস দেন 30 ডেজে। তো দেখেন আমরা ওখানে বসালাম লেস দেন 30 ডেজে। তারপর লাস্টেরটা মিস্টার রায়হান, তার থেকে পাওনা হইলেন অক্টোবরের 17 তারিখে। তো ধরলাম অক্টোবরে আর রয়েছে তার মানে 13 দিন, আর নভেম্বর, ডিসেম্বর আর 2 মাস, 60 দিন। তার মানে 60 দিন আর 13 দিন হচ্ছে 73 দিন। তো কোনটার মধ্যে ঢুকবে? 61 থেকে 90 দিন এই শিডিউলে ঢুকবে। তো দেখেন আমরা এখানে বসালাম 61 থেকে 90 দিন, 6,000 টাকা। তো আমাদের সবগুলো বসানো শেষ। এখন আমরা যোগ করলাম, তার মানে লেস দেন 30 ডেজে আমাদের পাওনা হইলো 4,000 টাকা। তারপরে 31 থেকে 60 দিনে পাওনা হইলো 5,000 টাকা। 61 থেকে 90 দিনে পাওনা হইলো 6,000 টাকা। মোর দেন 91 দিন, 8,000 টাকা। তো এই হচ্ছে অ্যাজিং শিডিউল। এটার পরের রিকোয়ারমেন্টে বলা রয়েছে এই অ্যাজিং শিডিউলটা ব্যবহার করে আপনি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট নির্ণয় করেন। তো আমরা বসালাম ওই যে লেস দেন 30 ডেজ রিসিভেবল কত? 4,000 টাকা। 31 থেকে 60 দিনের রিসিভেবল কত? 5,000 টাকা। তো এটা দেখে দিয়ে বসালাম লেস দেন 30 ডেজ 4,000, 31 থেকে 60 দিন 5,000, 61 থেকে 90 দিন 6,000। মোট কথা কত দিনে কত পান হইলো সেটা বসালাম। আর আনকালেক্টেবল পার্সেন্টেজ এটা প্রশ্নে দেওয়া রয়েছে, এই যে লেস দেন 30 ডেজ আনকালেক্টেবল কত? 10%। 31 থেকে 60 দিনে 20%, 61 থেকে 90 দিনে 30%, তারপরে 40%। তো এগুলো বসাই দিলাম, যে বসাই দিলাম। তো এখন এটা দ্বারা রিসিভেবল অ্যামাউন্টকে আনকালেক্টেবল পার্সেন্টেজ দ্বারা গুণ করলে আমরা পেলাম অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, যে কত টাকা নাও পেতে পারি। তারপরে সিতে বলা ছিল যে ইয়ার ইন অ্যাডজাস্টিং এন্ট্রি দেন। তো দেখেন আপনার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কত ছিল? 6,800 টাকা।
বলা রয়েছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ছিল 6,800 টাকা বিফোর অ্যাডজাস্টমেন্ট, মানে অ্যাডজাস্ট করার আগে আপনার 6,800 টাকা ব্যালেন্স ছিল, আর আমরা এখানে পেলাম কত? 6,400। এখন প্রশ্নে ওই 6,800 টাকা এটা কি ডেবিট করা ছিল না ক্রেডিট করা ছিল, প্রশ্নে বলা নাই। তো কিছু বলা না থাকলে বুঝবেন যেটার যেই বৈশিষ্ট্য ওইভাবেই থাকে। অ্যালাউন্সের ব্যালেন্স কি ক্রেডিট ব্যালেন্স, তার মানে বুঝবেন ওটা ক্রেডিট করা ছিল। প্রশ্নে যেহেতু নির্দিষ্ট করে বলা নাই ওটা কি ডেবিট করা ছিল না ক্রেডিট, তাহলে বুঝতে হবে অ্যালাউন্সের ব্যালেন্স কি ক্রেডিট ব্যালেন্স। যেমন অ্যাসেটের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, এরকম অ্যালাউন্সের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, তার মানে এটা ক্রেডিট করা ছিল। তো ক্রেডিট করা ছিল কত? 6,800 টাকা। আপনার 6,800 টাকা ক্রেডিট করেছিলেন, কিন্তু এখন অ্যাকচুয়াল হিসাব করে দেখলেন এটা হবে 6,400। তার মানে আপনি 400 টাকা বেশি ক্রেডিট করে রেখেছেন, এখন কমাতে হবে। তাই আমরা জার্নালটাকে বিপরীত করে দিলাম। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট করলাম, ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট করলাম। যেহেতু আপনি 400 টাকা বেশি এন্ট্রি করা ছিল তাই এটাকে কমাই দিলাম, ডেবিটকে ক্রেডিট করলাম, ক্রেডিটকে ডেবিট। ভাই তো এখানে এখন কি লেখাটা কি ভুল হয়েছে? যে অ্যালাউন্স ফর ডাউটফুল এখন সামনে ক্রেডিট লেখা আছে, যে ডেবিট হবে না? এখানে ডেবিট করবেন, এর ক্রেডিট। হ্যাঁ। তাহলে এখন দেখেন, আগে আপনি 6,800 টাকা করেছিলেন ক্রেডিট করেছিলেন, আর এখন 400 টাকা ডেবিট করলেন। তো ডেবিট আর ক্রেডিটের সম্পর্ক বিপরীত, মাইনাস হয়। তো এখন 6,800 থেকে 400 মাইনাস হলে আর থাকবে 6,400 টাকা। ওই যে দেখেন অ্যাজিং শিডিউলেরটা বেরোলো। তো আপনি অ্যাডজাস্টিং করার পর যদি দেখেন অ্যাজিং শিডিউলের টাকাটা বেরোয় বুঝবেন অঙ্ক ঠিক আছে। তো দেখেন অ্যাজিং শিডিউলেরটা বেরোলো। তো এগুলো দেখবেন এই অধ্যায়ে, প্রবলেম যে 8টা দেওয়া আছে এগুলাই দেখবেন। হ্যাঁ, পুরোটাই প্রবলেম আনকালেক্টেবল থাকে এরকম একটা ব্যাখ্যা, যেমন ধরুন ছোট থেকে এত বা দেখা যাচ্ছে মানে পার্সেন্টেজ, মানে 100% যদি আনকালেক্টেড থাকে তখন সেটা কি রাইট অফ হিসেবে যায় নাকি এটা কিভাবে যায়? যদি পুরোটা আনকালেক্টেবল থাকে সেটা রাইট অফ, পুরোটাই রাইট অফ করবেন, কিন্তু এমন পাবেন না। পুরাটাই যদি রাইট অফ থাকে তাহলে কোম্পানি ব্যবসা করবে কিভাবে? যদি সকল টাকাই যদি অনাদায়ী থাকে তাহলে আর কোম্পানি ব্যবসা না টিকবে কিভাবে? ভাই, আমি ওটা বলি হ্যাঁ। নাই, ধরেন মানে ডেজ দেন 120 দিন হয়ে গেলে 120 দিনের মধ্যে যে অ্যাকাউন্ট রিসিভেবলটা আছে ওটা পুরোটাই হুম। আনকালেক্টেবল, সেটা বলছি। এই যে ওইটাই তো এটার মতো, প্রবলেম 7 যেটা করলাম, 51,000 টাকা রাইট অফ করা হলো। ধরেন এরকম বলা থাকতে পারতো যে ধরেন ওভার 180 দিন 51,000 টাকা, ওইটা আর কি ধরেন এটার কালেকশন পার্সেন্টেজ হচ্ছে 0, এখানে 25% দেওয়া রয়েছে কালেকশন পার্সেন্টেজ, তো এইভাবে বলা থাকতে পারতো ধরেন ওইটা কালেকশন পার্সেন্টেজ হচ্ছে 0, তার মানে এটা পাবেন না, তাহলে ওটা রাইট অফ করে ফেলবেন। এই আমরা 51,000 টাকা যেরকম হিসাব থেকে বাদ দিলাম, তাহলে এটার মতো করতেন। এখানে বলা রয়েছে যে 51,000 টাকা রাইট অফ করলে তার মানে এটা কালেকশনের পার্সেন্টেজ 0, এটা পাওয়ার সম্ভাবনাই নাই। তো আপনাকে এভাবে বলা থাকতে পারতো, ধরেন এখানে বলা রইলো এই 180 দিনের বেশি হইলে সেটা কালেকশনের পার্সেন্টেজ হচ্ছে 0। তাহলে এখানে 180 দিনের বেশি হইলে কালেকশন অ্যামাউন্ট কত দেখেন, রিসিভেবল অ্যামাউন্ট হচ্ছে 7,000 টাকা। তাহলে এটাকে আমরা রাইট অফ করে ফেলতাম। এখানে যেরকম 25, এই যে 51,000 টাকা রাইট অফ করলাম, হিসাব থেকে বাদ দিলাম, তাহলে এই 7,000 টাকাটা এখানে মাইনাস করতাম। প্রশ্নে এই কথাটা না বলে ওইভাবে বলা থাকতে পারে যে 51,000 টাকা রাইট অফ করছেন, এটা না বলে ওইভাবে বলা থাকতে পারে যে ওভার 180 দিন এটা কালেকশনের পার্সেন্টেজ হচ্ছে 0। তো 0 হলে এটাকে আমরা রাইট অফ করে ফেলতাম, সরাই ফেলতাম, 0 করে ফেলতাম। তো এখানেও দেখেন এটা কিন্তু 0-ই চলে আসতো, যে 7,000 পূরণ 0 মানে কি 0। তো এটা কিন্তু হিসাব থেকে চলে যেত, যেহেতু এটা পাওয়ার সময় নেই, তো হিসাব কিন্তু এটা রাইট অফ হয়ে গেল, এটা হিসাব থেকে আমরা সরে ফেললাম, এটা তো তাহলে 0 আসতো। এখন এটা পাওয়ার সম্ভাবনা আছে দেখি না এখানে চলে আসছে, আর না পাওয়ার সম্ভব থাকলে এটা 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যেত। তো প্রবলেম যে 7টা দেওয়া রয়েছে 7টাই দেখবেন। এক্সারসাইজ থেকে এক্সারসাইজ 1 দেখতে পারেন। এক্সারসাইজ 3, 4 দেখতে পারেন। আর এক্সারসাইজ 8, এই কয়েকটাই দেখবেন। প্রবলেম 7টাই দেখবেন, 1 থেকে 7 পর্যন্ত, আর এক্সারসাইজ 1, 3, 4, 8, এই কয়েকটা দেখবেন।